নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় কোন ব্যবস্থাটি শুরু করেছিলেন? নিম্নের কোনটি লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় চালু করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বাংলা, বিহার ও উড়িষ্যায় শুরু করেছিলেন। লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল? এই ব্যবস্থায় জমিদারদের জমির ওপর স্থায়ী ও বংশানুক্রমিক মালিকানা দেওয়া হয়েছিল। কোম্পানি নির্দিষ্ট হারে জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করত, যা আর বাড়ানো যেত না। জমিদারদের তাদের অঞ্চলের প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করে কোম্পানির কাছে জমা দিতে হতো। লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য বন্দোবস্ত বা ব্যবস্থা বা প্রথা কী কী রয়েছে দেখো। ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ। ঋণদান প্রথা কে চালু করেছেন? ফিরোজ শাহ তুগলক। চৌথ ও স্বদেশমুখী প্রথা কে চালু করেছেন? শিবাজি। রাউতওয়ারি প্রথা কে চালু করেছেন? আলেকজান্ডার রিড ও থমাস মনরো। মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেছেন? হল্ট ম্যাকেনজি। ভাইয়াচারি ব্যবস্থা কে চালু করেছেন? এলফিনস্টোন। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস। ইকতাদারি প্রধান কে চালু করেছিলেন? নিজামুল মুলক। পরবর্তী প্রশ্ন, কোন তৃণভূমিকে রুটির ঝুড়ি বা হুইট বাস্কেট বলা হয়? কোন তৃণভূমিকে হুইট বাস্কেট বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, প্রেইরি তৃণভূমিকে রুটির ঝুড়ি বা হুইট বাস্কেট বলা হয়। উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিকে বিশ্বের রুটের ঝুড়ি বা হুইট বাস্কেট বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়। তারপর দেখো বিভিন্ন তৃণভূমির নাম। উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি? স্পেইরি। দক্ষিণ আমেরিকার পম্পাস। দক্ষিণ আফ্রিকায় ভেল্ড। ইউরোপ ও এশিয়াতে তৃণভূমি কী নামে পরিচিত? স্টেপ। অস্ট্রেলিয়াতে বলা হয় ডাউন্স। হাঙ্গেরিতে পুস্তাজ। আর নিউজিল্যান্ডের বিখ্যাত তৃণভূমির নাম কি? ক্যান্টারবেরি। তারপর দেখো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প নাম কি? নাগার্জুন। শ্রীশৈলম টাইগার রিজার্ভ নতুন নাম কি? রাজীব গান্ধী অভয়ারণ্য। সুন্দরবন জীববৈচিত্র্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে কবে? 1927 সালে সুন্দরবন। বায়োস্ফিয়ার রিজার্ভ হয় কত সালে? 1989 সালে। তারপর দেখো বিভিন্ন প্রকার ক্রান্তীয় ঘূর্ণিঝড়। সাইক্লোন এটা কোথায় দেখা যায়? আরব সাগর ও বঙ্গোপসাগরে। টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্রে। হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে। টাইফুন দক্ষিণ পূর্ব চীন সাগরে। উইলি উইলি উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে। এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন হ্রদটি সবচেয়ে বৃহত্তম মিঠা পানির হ্রদ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, উলার হ্রদ। উলার হ্রদ হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। উলার হ্রদ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা হারামুখ পর্বতমালার নিচে অবস্থিত। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দীর্ঘতম হ্রদের নাম কি? আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? এশিয়ার সাইবেরিয়ার বৈকাল হ্রদ। পৃথিবীর সর্বোচ্চ হ্রদের নাম কি? আমেরিকার টিটিকাকা হ্রদ। পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কি? মরুসাগর বা ডেড সি। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? আমেরিকার সুপিরিয়র। ভারতের উচ্চতম হ্রদের নাম কি? সিকিমের গুরুদংমার লেক। ভারতের তথা এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? কাশ্মীরের উলার হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদের নাম কি? উড়িষ্যার চিল্কা হ্রদ। রাজস্থানের লবণাক্ত হ্রদকে কি বলা হয়? রান বলা হয়। মণিপুরের লোকটাক হ্রদ কি জাতীয় হ্রদ? এটি একটি মিষ্টি জলের হ্রদ। প্যাংগং নামক লবণাক্ত হ্রদটি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? লাদাখে। পশ্চিমবঙ্গের কোন নদীতে সবচেয়ে বেশি অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? ভাগীরথী নদীতে। ভারতের কোলেরু হ্রদ কোন দুটি নদীর বদ্বীপের মধ্যবর্তী হ্রদ? গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী হ্রদ 1971 সালের রামসার কনভেনশনের অংশ হিসেবে গুরুত্ব পায়। 2002 সালে রামসার সাইটের আওতায় এসেছে। ভারতের মনুষ্যসৃষ্ট একটি কৃত্রিম হ্রদের নাম কি? গোবিন্দসাগর হ্রদ। চেন্নাইয়ের সন্নিকটে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে কোন হ্রদটি অবস্থিত? পুলিকট হ্রদ অবস্থিত। এটি করমণ্ডল উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় হ্রদ।
তাল শব্দের অর্থ কি? অ্যান্সারটি হয়ে যাবে হ্রদ। উত্তরাখণ্ডের সোমশিরি, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল হ্রদগুলি কি জাতীয় হ্রদ? এগুলি হচ্ছে মিষ্টি বা স্বাদু জলের হ্রদ। রাজস্থানের সম্বর, দিদওয়ানা প্রভৃতি হ্রদ কি জাতীয়? এগুলি হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। 2002 সালে রামসর সাইটের তকমা পেয়েছে সম্বর, এটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। পুষ্কর মিষ্টি জলের কৃত্রিম হ্রদ লুনি নদীর ওপর অবস্থিত। হেমকুণ্ড এবং রূপকুণ্ড হ্রদগুলি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জীবের সাদা রক্ত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তেলেপোকা বা আরশোলার সাদা রক্ত থাকে। তেলেপোকায় সাদা রক্ত থাকে। তেলেপোকাদের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি থাকে, তাই তাদের রক্তের রং সাদা। তেলেপোকা ফিলাম আর্থ্রোপোডার অধীনে আসে। টিকটিকির লাল রক্ত থাকে। হাউসবাগ এবং মশার হিমোলিফ থাকে। পোকামাকড়ের রক্তকে হিমোলিফ বলা হয়। এতে বিভিন্ন পুষ্টি, হরমোন এবং অন্যান্য জিনিস রয়েছে। হিমোলিফের কোনো লাল রক্ত কোষ বা হিমোগ্লোবিন নেই। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিন কোথায় কাটিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শ্রাবণ বেলগোলাতে কাটিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ দিনগুলো দক্ষিণ পশ্চিম ভারতের শ্রাবণ বেলগোলায় জৈন সাধক ভদ্রবাহুর সেবায় কাটিয়েছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পিতার নাম মুরা, যিনি নন্দরাজ্যের রানীর এক দাসী ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট, যিনি নন্দবংশকে পরাজিত করে এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্তের জন্ম হয়েছিল মুরা নামে এক দাসীর গর্ভে, যিনি নন্দরাজ্যের রানীর দাসী ছিলেন। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত নন্দবংশকে উৎখাত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আফ্রিকাতে। পৃথিবীর 60টি মহাদেশের মধ্যে দেশগুলোর সংখ্যা হলো যেমন কি, এশিয়াতে রয়েছে 46টি দেশ, আফ্রিকায় 54টি, উত্তর আমেরিকায় 23টি, দক্ষিণ আমেরিকায় 12টি, ইউরোপে 47টি, ওশিয়ানিয়ায় 14টি এবং আন্টার্কটিকায় একটি দেশও নেই। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কী? জৈন ধর্মে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মুক্তি। জৈন ধর্মের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি এবং আধ্যাত্মিক বিশুদ্ধতা অর্জন। এই মুক্তি অর্জনের জন্য অহিংসা, আত্মনিয়ন্ত্রণ এবং অসংশক্তি অনুশীলনের ওপর জোর দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি যা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় কাজ করে। অন্তঃক্ষরা অংশটি হরমোন, ইনসুলিন এবং গ্লুকাগন নিঃসরণ করে, যখন বহিঃক্ষরা অংশটি উৎসেচক এবং বাইকার্বনেট ধারণকারী একটি ক্ষারীয় অগ্নাশয়ের রস নিঃসরণ করে। পরবর্তী প্রশ্ন, গ্রন্থ সাহেব কোন ধর্মের পবিত্র গ্রন্থ? গ্রন্থ সাহেব কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গ্রন্থ সাহেব।
তারপর দেখো হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? গীতা বা শ্রীমদ্ ভগবদ্ গীতা, ইসলামদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক, জৈনদের ধর্মগ্রন্থের নাম কি? কল্পসূত্র, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তোরাহ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় বা অংশ আছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, মোট 25টি অধ্যায় বা অংশ রয়েছে। ভারতের সংবিধানে বর্তমানে 25টি অংশ রয়েছে, যা পূর্বে ছিল 22টি এবং পরবর্তীতে 3টি অংশ যুক্ত হওয়ার ফলে বর্তমানে 25টি অংশে উন্নীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক কোথায় অবস্থিত? টেস্ট ক্রিকেটের গ্রিন পার্ক কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কানপুরে অবস্থিত। টেস্ট ক্রিকেটের গ্রিন পার্ক স্টেডিয়াম ভারতের উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত। এটি উত্তরপ্রদেশ ক্রিকেট দলের হোম গ্রাউন্ড এবং একটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ভেন্যু। তারপর দেখো বিভিন্ন স্টেডিয়াম এবং তাদের অবস্থান। ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? কলকাতায়। অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে। এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাইয়ে। এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে। বারবাটি স্টেডিয়াম কটকে। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে। কিনান স্টেডিয়াম জামশেদপুর ঝাড়খণ্ডে। রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম কোথায় অবস্থিত? গোয়াতে। মহারাজ বীর বিক্রম কলেজ স্টেডিয়াম কোথায় অবস্থিত? ত্রিপুরার আগরতলাতে। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম হিমাচল প্রদেশে। সল্টলেক স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের রাঁচিতে। শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। নেতাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। লালা বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। নেহরু স্টেডিয়াম গুয়াহাটিতে। ভূপেন হাজারিকা স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটাও কিন্তু গুয়াহাটিতে অবস্থিত। তারপর দেখো বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? ঢাকাতে। ওভাল স্টেডিয়াম লন্ডনে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের গুজরাটে অবস্থিত। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামকে টেক্কা দিয়েছে ভারতের এই স্টেডিয়াম, বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্টেডিয়াম। করাচি ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? পাকিস্তানে। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পথের পাঁচালী। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি ছিল পথের পাঁচালী, যা 1955 সালে মুক্তি পায়। পরবর্তী প্রশ্ন, একই সাথে জারণ এবং বিজারণ ঘটে এমন বিক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রেডক্স বলা হয়। রেডক্স বিক্রিয়া কি? যেখানে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তখন তাকে রেডক্স বিক্রিয়া বলে। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লর্ড ডাফরিনের আমলে। তিনি 1884 থেকে 1888 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেন। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে ভারতীয় জাতীয় কংগ্রেস যখন গঠিত হয়েছিল তখন লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইসরয়। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শুক্র সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হল শুক্র, একে সন্ধ্যা বা শুকতারা নামেও ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বাণিজ্য কেন্দ্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সুরাট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল সুরাট, যা 1608 সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর কোনটি? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর হল মেসোস্ফিয়ার, যেখানে তাপমাত্রা প্রায় -90°C পর্যন্ত নেমে যেতে পারে। মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উল্কাপাত বা মেটেয়রগুলির বেশিরভাগই জ্বলে যায়। তারপর দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর কি রয়েছে। প্রথমে ট্রোপোস্ফিয়ার, সবচেয়ে নিচের স্তর যেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত কুয়াশা ইত্যাদি হয়। তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের দ্বিতীয় উচ্চতম স্তর যেখানে অতিবেগুনি রশ্মি দেখতে পায়। এটি ওজোন স্ফিয়ার নামে পরিচিত, এখানে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। তারপর দেখো কি রয়েছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়। তারপর রয়েছে এক্সোস্ফিয়ার, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। পরবর্তী প্রশ্ন,
জীবদেহের ক্ষুদ্রতম একক কোনটি? জীবদেহের ক্ষুদ্রতম একককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, কোষ বলা হয়। জীবদেহের ক্ষুদ্রতম একক হল কোষ বা সেল। এটি সকল জীবন্ত প্রাণীর গঠন, কার্যকারিতা এবং বংশগতির মৌলিক একক। কোষ হল জীবন্ত প্রাণীর ক্ষুদ্রতম কাঠামোগত এবং কার্যকারী একক, যা নিজে থেকেই থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম ও খনিজ তেল দেখতে পাওয়া যায়? কোন শিলার মধ্যে জীবাশ্ম ও খনিজ তেল দেখতে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পাললিক শিলাতে। তারপর দেখো, যান্ত্রিক উপায়ে সৃষ্ট কয়েকটি পাললিক শিলার উদাহরণ কি কি? কংগ্লোমারেট, ব্রেক্সিয়া, গ্রেওয়েক, বেলে পাথর, কাদা পাথর, শেল, কোয়ার্টজ, বেলে পাথর ইত্যাদি। রাসায়নিক উপায়ে সৃষ্ট কয়েকটি পাললিক শিলার উদাহরণ কি কি? ডলোমাইট, ক্যালসাইট, জিপসাম ইত্যাদি। জৈব উপায়ে সৃষ্ট কয়েকটি পাললিক শিলার উদাহরণ কি কি? কয়লা, চুনাপাথর ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ভারী গ্যাস কোনটি? বিশ্বের সবচেয়ে ভারী গ্যাস কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রেডন। রেডন গ্যাস হচ্ছে বিশ্বের সবচেয়ে ভারী গ্যাস। বিশ্বের সবচেয়ে ভারী গ্যাস হল রেডন, যে একটি তেজস্ক্রিয় এবং নিষ্ক্রিয় গ্যাস। এটি একটি তেজস্ক্রিয় এবং নিষ্ক্রিয় গ্যাস যার পারমাণবিক ভর 222। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 69তম সংশোধনীর মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়েছিল। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করে 69তম সংবিধান সংশোধনী আইন 1991 এর মাধ্যমে। এই সংশোধনের ফলে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলটিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি নামে পরিচিত করা হয়। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল কোনটি? মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, চম্পারণ সত্যাগ্রহ। মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষের বিরুদ্ধে পরিচালিত চম্পারণ সত্যাগ্রহ। এটি ছিল ব্রিটিশ ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন। এটি বিহারের চম্পারণ জেলার নীল চাষের বিরুদ্ধে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানবদেহে কত প্রকারের দাঁত থাকে? মানবদেহে কত প্রকারের দাঁত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 4 প্রকারের দাঁত থাকে। মানবদেহে সাধারণত 4 প্রকারের দাঁত থাকে কি কি? কর্তন দাঁত, এটি খাদ্য কাটতে বা কামড়াতে ব্যবহৃত হয়। তারপর রয়েছে ছেদন দাঁত, খাদ্য ছিঁড়তে বা কামড়াতে সাহায্য করে। তারপর রয়েছে অগ্রপেশন দাঁত, খাদ্য চিবিয়ে বা পিষে হজম করতে সাহায্য করে। তারপর রয়েছে পেশন দাঁত, খাদ্য চিবিয়ে বা পিষে হজমে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ এসে পৌঁছায়? কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ এসে পৌঁছায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে তাপ পৌঁছানোর প্রধান পদ্ধতি হল বিকিরণ। এটি আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে ঘটে, যেখানে তাপশক্তি আলো বা অন্য কোনো প্রকার বিকিরণ আকারে পৃথিবীতে আসে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, থর মরুভূমি। ভারতে প্রধানত একটি মরুভূমি রয়েছে যা থর মরুভূমি নামে পরিচিত এবং এটি উত্তর পশ্চিম ভারতে অবস্থিত। এটি উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশে বিস্তৃত এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি অংশেও এর প্রভাব রয়েছে। পরবর্তী প্রশ্ন, দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য কে লড়াই করেছিলেন? কে দলিত সম্প্রদায়ের জন্য লড়াই করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ভীমরাও আম্বেদকর দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করেছিলেন। দলিত সম্প্রদায়ের অধিকারের জন্য ভীমরাও রামজি আম্বেদকর সারা জীবন ধরে লড়াই করেছেন, যিনি ভারতীয় সংবিধানের জনক হিসেবেও পরিচিত। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। অস্পৃশ্যতা দূর করতে এবং দলিত ও অন্যান্য সামাজিকভাবে অনগ্রসর শ্রেণীর অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়ার নাম কি? যে পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সালোক সংশ্লেষণ। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া হল সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে খাদ্য তৈরি করে। পরবর্তী প্রশ্ন, কোন নিয়ম
সঙ্গীতের সুরের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? কোন নিয়মটি সঙ্গীতের সুরের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অষ্টকের নিয়মটি সঙ্গীতের সুরের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। সঙ্গীতের সুরের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটি নিয়ম হলো অষ্টকের নিয়ম, যা সঙ্গীতের বিভিন্ন স্বরের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তারপর দেখো পর্যায় সারণী সম্পর্কিত কিছু তথ্য। আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 18টি শ্রেণী আছে। পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলোকে পর্যায় বলে, যা মোট 7টি। আধুনিক পর্যায় সারণীর জনক হলেন দিমিত্রি মেন্ডেলিভ, যা 1869 সালে তার পর্যায় সারণী প্রকাশিত হয়। দিমিত্রি মেন্ডেলিভ আধুনিক পর্যায় সারণীর ভিত্তি স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন, ছট পূজার সময় কোন ঈশ্বরের পূজা করা হয়? ছট পূজার সময় সূর্যদেবের পূজা করা হয়। বিহারের বিখ্যাত ছট পূজার সময় সূর্য দেবতা এবং ছোটি মাইয়া বা দেবী উষার অপর নাম এবং ভগবান সূর্যের পরিচিত বোন, এই দুজনের পূজা করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয়? পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 2004 সালে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য মানব উন্নয়ন প্রতিবেদন 2004 সালের 18 মে প্রকাশিত হয়েছিল, যা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তত্ত্বাবধানে ইউএনডিপি, কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন এবং রাজ্য সরকারের সহযোগিতায় তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।